অবিশ্বাস্বাদ এক ধ্বংসযজ্ঞ, আর লেলিয়ান আগুনের শিখায় পুড়ে ছাই হয়ে যাওয়া একটা রাজবংশের ভবিষ্যৎ। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা গেম অফ থ্রোনসের ইতিহাসের এমন একটা পাতা উল্টাতে যাচ্ছি যেটা নিয়ে খুব একটা কথা বলা হয় না, অথচ এর প্রভাব ছিল সুদূর প্রসারী। হ্যাঁ, আর এই ঘটনাটা কিন্তু মূল কাহিনীর ঠিক ৪০ বছর আগের এক লোমহর্ষক ইতিহাস। একদম ঠিক। আমরা ২৫৯ এসিতে ঘটা সামার হলের সেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের কথা বলছি, যাকে সবাই ট্র্যাজেডি অ্যাট সামার হল হিসেবে চেনে। আজকের আলোচনার তথ্যগুলো আমরা মূলত নিয়েছি উইকি অফ আইস অ্যান্ড ফায়ারের বিস্তারিত আর্টিকেল আর অল্ট শিফট এক্সের অত্যন্ত তথ্যবহুল একটা ভিডিও ট্রান্সক্রিপ্ট থেকে। সাথে বেশ কিছু ভিজুয়াল সোর্সও কিন্তু আছে, যেগুলো আক্ষরিক অর্থেই গায়ে কাটা দেওয়ার মতো। ঠিক বলেছেন। আমি তো দেখে শিউরে উঠেছি। গা ছমছমে পরিবেশে সবুজ আলো ছড়ানো রহস্যময় পাইরোম্যান্সারদের দৃশ্য, আর পাথরের বিশাল এক পাত্র থেকে ঘটা ভয়াবহ বিস্ফোরণ। আর কমলা রঙের ভয়ঙ্কর আগুনে সম্পূর্ণ ভস্মীভূত একটা রাজপ্রাসাদের চিত্র তো আছেই। তো আজকের এই অনুসন্ধানে আমাদের মূল মিশন হল এই ধ্বংসযজ্ঞের পেছনের আসল সত্যটা উন্মোচন করা। রাজা এগন টারগ্যারিয়েন, যাকে পুরো ওয়েস্টেরেস ভালোবেসে এগ ডাকত, তিনি কেন হঠাৎ আগুন নিয়ে এমন ভয়ঙ্কর এক খেলায় মেতেছিলেন, সেটা খোঁজার চেষ্টা করব আমরা। আর সেই রাতের ওই একটা একরোখার সিদ্ধান্ত কিভাবে ওয়েস্টেরেসের ভবিষ্যৎ চিরতরে বদলে দিয়েছিল, সেটাও আমাদের বুঝতে হবে। কারণ সামার হলের এই ঘটনাটি পুরো টারগারিয়ান রাজবংশের ইতিহাসে একটা বিরাট এবং রহস্যময় কালো অধ্যায়। সাধারণ মানুষের কাছে তো এটা হয়তো কেবলই একটা মর্মান্তিক দুর্ঘটনা বা অগ্নিকাণ্ড মনে হতে পারে, তাই না? দূর থেকে দেখলে তাই মনে হয়, কিন্তু এর গভীরে ঢুকলে দেখা যায় এই আগুনের শিখার সাথে জড়িয়ে আছে জাদুকরী অন্ধবিশ্বাস আর নিরঙ্কুশ ক্ষমতার মোহ। সাথে স্বপ্ন আর বাস্তবতার একটা চরম দ্বন্দ্বও তো ছিল। একদমই তাই। এই একটা রাতের ঘটনা পুরো একটা প্রজন্মকে শুধু নিশ্চিহ্নই করেনি, বরং পরবর্তী দশকের সিংহাসনের লড়াইয়ের বীজও বপন করে দিয়েছিল। আমরা যদি গেম অফ থ্রোনসের পুরো প্রেক্ষাপট বুঝতে চাই, তাহলে এই সামার হলের ধ্বংসস্তূপের দিকে তাকানো ছাড়া আসলে কোনো উপায় নেই। তো চলুন একদম গোড়া থেকে শুরু করা যাক। এই সামার হল আসলে কি ছিল? ডর্নেশ মার্শেস অঞ্চলে, রিচ, স্টর্মল্যান্ডস আর ডর্নের সীমানার কাছাকাছি এই দুর্গটি নির্মাণ করেছিলেন রাজা ড্যারন দ্বিতীয়। এবং এটা কিন্তু কিংস ল্যান্ডিংয়ের রেড কিপের মতো কোনো নিশ্ছিদ্র সামরিক দুর্গ ছিল না। না না, মোটেও না। এটা ছিল মূলত টার্গেরিয়ানদের একটা হালকা দুর্গ বা চমৎকার গ্রীষ্মকালীন রাজপ্রাসাদ। ডর্নকে যখন ওয়েস্টেরেসের সাথে শান্তিপূর্ণভাবে যুক্ত করা হলো, তখন সেটা উদযাপনের জন্যই এটা বানানো হয়েছিল। রাজপুত্রদের একটা আনন্দমুখর বাসস্থান ছিল এটা, যেখানে তারা ছুটি কাটাতে যেত। কিন্তু এই আনন্দের জায়গায় এমন একটা বিষাদময় অধ্যায় কিভাবে তৈরি হলো, তার শেকড় কিন্তু লুকিয়ে আছে স্বয়ং রাজা এগন ফিফথের জীবনের ভেতরেই। ঠিক, রাজা এগন, বা যাকে সবাই এগ বলে চিনত, তার সিংহাসনে বসার পেছনের গল্পটা টার্গেরিয়ান ইতিহাসের অন্য রাজাদের চেয়ে বেশ আলাদা। যৌবনে তিনি কোনো রাজপ্রাসাদের আরামায়েশে বড় হননি। তিনি তো নিজের পরিচয় লুকিয়ে মাথা ন্যাড়া করে লর্ড কমান্ডার সর ডাঙ্কান দ্য টলের স্কোয়ার বা সঙ্গী হিসেবে পুরো ওয়েস্টেরেস ঘুরে বাড়িয়েছিলেন। হ্যাঁ, আর এই অভিজ্ঞতার কারণেই সাধারণ খেটে খাওয়া মানুষ, বা যাদের স্মল ফোক বলা হয়, তাদের জীবনের কষ্টগুলো তিনি নিজের চোখে দেখেছিলেন। ফলে তাদের প্রতি তার চরম সহানুভূতি তৈরি হয়েছিল। রাজা হওয়ার পর তো তিনি এই গরিব মানুষদের অধিকার আর সুরক্ষা দেওয়ার জন্য বেশ কিছু যুগান্তকারী নতুন আইনও পাশ করেছিলেন, কিন্তু সমস্যা হলো এই আইনগুলোর কারণে ক্ষমতাশালী লর্ডদের অধিকার ব্যাপকভাবে খর্ব হতে থাকে। স্বাভাবিকভাবেই এই লর্ডরা অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ওঠেন আর এগনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু করেন। এর মধ্যে তো ল্যাফিং স্টর্ম লাইনাল বেরাথিয়ানের মতো অত্যন্ত শক্তিশালী লর্ডের বিদ্রোহও ছিল, তাই না? হ্যাঁ, এগনকে তার পুরো রাজত্বকাল জুড়েই এই লর্ডদের সাথে রাজনৈতিক এবং সামরিক লড়াই করে যেতে হয়েছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, কেবল বাইরের লর্ডরাই নয়, এগনের নিজের পরিবারের লোকেরাও চরম অবাধ্য ছিল। ভাবুন একবার অবস্থাটা। একে তো রাজ্য সামলাতে হিমশিম খেতে হচ্ছে, তার উপর নিজের ছেলেমেয়েরা যদি এমন ঘাড়তারা হয়, তাহলে একজন রাজার মানসিক অবস্থা কেমন হতে পারে সেটা বোঝাই যায়। টার্গ্যারিয়ানদের পারিবারিক ডিনারগুলো নিশ্চয়ই তখন খুব অস্বস্তিকর হতো। একদম।
রাজনৈতিক জোট গঠনের জন্য এগন এবং তার স্ত্রী রানী ব্যথা সন্তানদের বিয়ের যে চমৎকার ব্যবস্থা করেছিলেন তারা প্রত্যেকেই সেটা প্রত্যাখ্যান করে। ভেবে দেখুন, জ্যেষ্ঠ পুত্র প্রিন্স ডাঙ্কান সিংহাসনের দাবি পর্যন্ত ছেড়ে দিলেন। শুধু জেনি অফ ওল্ড স্টোনস নামের এক সাধারণ এবং রহস্যময়ী নারীকে বিয়ে করবেন বলে। আর শুধু ডাঙ্কান নয়, তার অন্য সন্তানদের কাণ্ডকারখানাও কম চমকপ্রদ ছিল না। তার আরেক ছেলে জেহেরিস আর মেয়ে সেরা তো পরস্পরের প্রেমে পড়েছিল। যদিও এগন তাদের আলাদা করার অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু তারা লুকিয়ে একে অপরকে বিয়ে করেন। সোর্সের মধ্যে ভাই বোনের এই বিয়ের মাধ্যমেই মূলত ডাবল ইনসেস্টের বিষয়টা পাকাপোক্ত হয়, যেখান থেকে পরবর্তীতে ম্যাড কিং অ্যারিস, র্যালা এবং তাদের সন্তান রেগার, ভিসিরিস আর ডেনেরিসের জন্ম হয়। এরপর তো অ্যাগনের কনিষ্ঠ পুত্র ডেরনও তার রাজনৈতিক বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়। দাঁড়ান, সোর্সে তো দেখলাম ডেরনের বিয়ে হওয়ার কথা ছিল তরুণী ওলেনা রেডউইনের সাথে। এই ওলেনা কি সেই ওলেনা যাকে আমরা গেম অফ থ্রোনসে কুইন অফ থর্নস হিসেবে দেখেছি? হ্যাঁ, ঠিক ধরেছেন। সেই প্রতাপশালী ওলেনা টাইরেলের সাথেই ডেরনের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু ডেরন এই বিয়েতে অস্বীকৃতি জানিয়ে স্যার জেরেমি নামের এক নাইটের সাথে সম্পর্ক গড়ে তোলেন। মাই গড, অভাবনীয় একটা পারিবারিক বিশৃঙ্খলা। এদিকে ডাঙ্কানের কারণে ব্যারাথিয়নদের সাথে সম্পর্ক চরম খারাপ হওয়ায় লর্ডসদের শান্ত করতে অ্যাগনকে তো বাধ্য হয়ে নিজের আরেক মেয়ের র্যালাকে এক ব্যারাথিয়ন লর্ডের সাথে বিয়ে দিতে হয়েছিল। হ্যাঁ, আর এই বিয়ের সূত্র ধরেই কিন্তু পরবর্তীতে রবার্ট ব্যারাথিয়নের জন্ম, যে কিনা শেষ পর্যন্ত টার্গেরিয়ান রাজবংশেরই পতন ঘটিয়েছিল। চারপাশের এই অবাধ্যতা আর বিদ্রোহী লর্ডদের পাশাপাশি ব্ল্যাকফায়ারদের মতো পুরনো শত্রুদের মাথা চাড়া দিয়ে ওঠা সব মিলিয়ে রাজ্যের শান্তি প্রতিষ্ঠার জন্য এগন একসময় রীতিমতো মরিয়া হয়ে ওঠেন। তিনি গভীরভাবে অনুভব করেন যে সাধারণ মানুষের অধিকার রক্ষার যে আইন তিনি করেছেন তা মানতে লর্ডদের বাধ্য করার জন্য তার হাতে পর্যাপ্ত ক্ষমতা নেই। আর ঠিক তখনই তার মাথায় আসে টার্গেরিয়ানদের সেই হারানো পরম ক্ষমতার কথা। ড্র্যাগন! টার্গেরিয়ানদের ক্ষমতার মূল উৎসই তো ছিল ড্র্যাগন। প্রথম ১০০ বছর এই ড্র্যাগন দিয়েই তারা যে কোনো শত্রুকে নিমিষেই গুঁড়ি দিতে পারত। কিন্তু ড্যান্স অফ দ্য ড্র্যাগনসের পর ড্র্যাগন তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। এগনের মনে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে যায় যে একমাত্র ড্র্যাগনই তাকে সেই ক্ষমতা দিতে পারে যা দিয়ে তিনি সাধারণ মানুষের জন্য ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারবেন। আরে হারানো জাদুকে জাগিয়ে তোলার খোঁজেই তিনি প্রাচীন ভ্যালেরিয়ান ইতিহাস ঘাঁটতে শুরু করেন। লোকজনকে দূরবর্তী আশাই পর্যন্ত পাঠিয়েছিলেন ড্র্যাগন প্রজননের হারিয়ে যাওয়া বই আর জ্ঞান খুঁজে আনতে। এই পরম ক্ষমতার খোঁজ আর মরিয়া হাহাকারই তাকে এক ভয়ঙ্কর অন্ধকারের দিকে ঠেলে দেয়।